আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। বর্ষা শুরুর আগেই বন্যা ঝড় মোকাবিলায় প্রতিরোধমূলক প্রস্তুতিতে প্রশাসনের পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরির নির্দেশ কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গার্গের। বারবার বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম প্রতিরোধে জোর দিচ্ছে প্রশাসন। গত বুধবার শিলচরে জেলা কমিশনার কনফারেন্স হলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন জেলা কমিশনার আয়ুষ গার্গ। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে ডিডিএমের ডিপিও শামীম আহমেদ জানালেন, আমরা কাছাড় জেলায় 2026 সালের বর্ষা মরশুম উপলক্ষে আমরা যেভাবে প্রত্যেক বছর জেলা প্রশাসন তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের 4 ফেব্রুয়ারি আমাদের জেলা শাসক স্যারের সভাপতিত্বে। এবং সেই বৈঠকে আমাদের কাছাড় জেলার প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং আমাদের রেভিনিউ সার্কেল অফিসার্স এবং আমাদের এন্টার এজেন্সি গ্রুপ কাছাড় এর জেলা সভাপতি এবং সেক্রেটারি আমরা সবাই একটা বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং কী কী নেওয়া হয়েছে এবং কী কী নেওয়া দরকার প্রত্যেকটি ডিপার্টমেন্টের এবং রেভিনিউ সার্কেলদের সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। এবং সেই সবাই আমরা কাছাড়ের আমাদের জেলা শাসক স্যার, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, হেলথ, ভেটেরিনারি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রত্যেক বিভাগকে তিনি দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেক বর্ষা মরশুমের আগে সবাই যেন নিজের নিজের প্রস্তুতিটা নিয়ে আগে রাখে। যেমন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি তারা যে জায়গায় ভালনারেবল আমাদের ডাইক্স যেগুলো আছে সেগুলো যাতে কাজ সম্পন্ন হয় সেটা নিশ্চিত করা। এবং শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনদেরও বলা হয়েছে যাতে আমরা বর্ষা মরশুমের আগে আমরা যাতে আমাদের ক্লকড যেগুলো ড্রেইনস আছে শিলচর শহর, সোনাই শহর এবং লক্ষ্মীপুর শহরে এগুলো যাতে পরিষ্কার করা হয় এবং এটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং আমরা হেলথ ডিপার্টমেন্টকেও বলেছি যে সাফিসিয়েন্ট যাতে আমাদের মেডিসিন আমাদের জেলায় থাকে। সাপ্লাইকে বলা হয়েছে যে তেলের যাতে পর্যাপ্ত মজুদ থাকে, এফসিএর সঙ্গে যোগাযোগ করে যাতে খাদ্য সংকটের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে 2022 ইংরেজিতে যেভাবে আমাদের কাছাড় জেলায় বন্যা হয়েছিল সেই ধরনের পরিস্থিতি যাতে আমরা সম্মুখীন হতে না হই তার বিষয়ে আমরা প্রত্যেক বিভাগকে আমরা প্রোঅ্যাক্টিভলি যাতে কাজ করার একটা আমরা নির্দেশ দেওয়া হয়েছে আমাদের ডিসি স্যারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে। এবং আমরা যেহেতু এই বছর ইলেকশন আছে তাই আমরা এই ফেব্রুয়ারি মাসেই আমরা প্রথম প্রস্তুতিমূলক আমরা সভা করেছি এবং ইলেকশনের পরেই হয়তো আমরা এপ্রিল মে মাসে আবার পর্যালোচনা সভা আমাদের হবে। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে নিজের প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা নিতে পারে এবং সেটা এনশিওর করা এবং সবাই যাতে প্রস্তুত থাকা। এবং আমরা যদি সবাই প্রস্তুত থাকি তাহলে আমাদের রেসপন্সটা খুব ফাস্ট হবে এবং সেই আমাদের এফেক্টেড যারা বেনিফিশিয়ারিজ আছে তারাও যাতে তাড়াতাড়ি আমাদের থেকে হেল্প পায় এবং আমাদের পর্যাপ্ত যাতে আমরা ওনাদেরকে সাহায্য করতে পারি। এবং আমরা প্রত্যেকটা স্কুলকেও নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলের যাতে সব ধরনের ফেসিলিটি থাকে, জলের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা, যাতে আমার কোনো যদি রিলিফ ক্যাম্প খোলা হয়। 7 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় সনবিল উৎসব। সনবিলের আনন্দপুরে আসাম বিশ্ববিদ্যালয় এবং হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে উৎসবের উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। শুরুতে স্বাগত বক্তব্যে উৎসব সমন্বয়ক অধ্যাপক অরুণজ্যোতি নাথ বলেন, আজকের এই সনবিল উৎসব একটা দেখতে মনে হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আমরা একটু জোর বেশি দিচ্ছি, কিন্তু আসলে এই উৎসবের দ্বারা আমরা এই এলাকার ঐতিহ্য, প্রকৃতি, শিক্ষা, সামষ্টিক চেতনাকে এক সূত্রে আনার চেষ্টা করছি। এই ভূমির মনোরম প্রাকৃতিক পরিবেশ সনবিলকে খুবই
জৈব বৈচিত্র্য এবং লোকসংস্কৃতির এক জীবন্ত উদাহরণ বানিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জলাভূমি এখানকার মানুষের জীবন, স্মৃতি ও সংগ্রামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এই সব কিছু যখন আমরা বিবেচনা করি তখন আমাদের ঠিকই মনে হয় যে শোনবিল উৎসবের মতো একটা বৃহৎ আকারের উৎসব আমরা করতেই পারি, যার মাধ্যমে আমরা এই জায়গার সাংস্কৃতিক, আর্থিক এবং জৈব বৈচিত্র্যের সব কিছু ভারতের বা অন্য জায়গাতে তুলে ধরতে পারি। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা মহোদয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার সন্দীপ রত্ন বললেন, শোনবিল এশিয়ার দ্বিতীয় বৃহৎ মিষ্টি জলের আধার বলে আমি জানতে পারি। সেটা কিন্তু একটা বৃহৎ ব্যাপার। আমি আজকে 4 মাস আগে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটিতে জয়েন করি। তার আগে কিন্তু আমি এই সম্পর্কে জানতামই না। এটার অর্থ এটাও নয় আবার যে আমার আসামের অনেক কিছু জানি না। তার এইটা কি জানি অর্থ হতে পারে যে একটা একটা মানে বৃহৎ একটা পর্যটন স্থল যেটাকে কনভার্ট করা যেতে পারতো, সেটা কি জানি কোনো জায়গায় মানে বিলুপ্ত হয়ে আছে। সেই জিনিসটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জিনিসটা আমরা প্রচেষ্টা করাটা প্রয়োজন। আমাদের পর্যটন মানচিত্রে খুব সম্ভব এই শোনবিল যেটা মানে পর্যটন স্থলের স্থান নিতে পারতো, সেটা কোনোরকমভাবে ঢাকিয়ে গেছে বা কোনো হারিয়ে গেছে। সেই জিনিসটাকে আমরা আবার যাতে একটা প্রচেষ্টা চলছে, যেটা 15 বছর আগে থেকে শুনলাম বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছিল, সেই জিনিসটা যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেই জিনিসটা আমরা চেষ্টা করার প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী। আসাম বিশ্ববিদ্যালয়ের হাত ধরে কিছু বিক্ষিপ্ত আন্দোলন চলছিল, কিছু বিক্ষিপ্ত দাবি দাওয়া চলছিল, যেটা একটা সংগঠিত রূপ পেয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত মহোদয়ের উদ্যোগে 2024 সালে, এবং যারই ফলশ্রুতিতে আমরা দ্বিতীয়বার শোনবিল উৎসব উদযাপন করছি। আজকে আমরা ধন্য এবং আমরা কৃতজ্ঞ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে শোনবিলের মতো এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান শ্রী অরূপ রাহা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত। শোনবিলের লোকেদের কাছে, শোনবিল অঞ্চলের মানুষের কাছে এটা স্বপ্নেরও অতীত ছিল একটা সময় যে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এইখানে এসে এই মঞ্চে উপস্থিত হবেন। শোনবিল উৎসবের যিনি প্রাণ পুরুষ, তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত। কয়েক বছর আগে যখন আমার ওনার সঙ্গে প্রথম পরিচয় হলো, উনি এখানে উপাচার্য হয়ে আসার পর শোনবিলকে দেখে উনি আকৃষ্ট হয়ে শোনবিলকে নিয়ে কিছু একটা করার চিন্তা যখন করছিলেন, তখন ওনার কাছে খবর গেছিল যে এই অঞ্চল নিয়ে আমিও একটা কিছু চিন্তাভাবনা করি। ওনার সঙ্গে আমার কথা হলো, এবং যে কথাটা উনি আমাকে বলেছিলেন যে শোনবিল ক্যান বি দ্য গেম চেঞ্জার ফর সোশিও ইকোনমিক গ্রোথ অফ দ্য পিপল অফ দিস লোক্যালিটি। আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য অরূপ রাহা বললেন, সেটাকে সারা ভারতের এবং সারা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টাটা, এটা অত্যন্ত ইউনিক আইডিয়া, ইউনিক চিন্তাধারা। আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে অতি সুন্দর সুন্দর জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সেই প্রাকৃতিক সৌন্দর্যটিকে উন্নয়নের মাধ্যমে আমরা যদি তুলে ধরতে পারি, তাহলে এই প্রান্তিক মানুষদের একটা জীবিকা একটা মাধ্যম হতে পারে। এখানকার সংস্কৃতি, কালচার, সাহিত্য সব কিছুই অনেক উন্নত মানের হতে পারে। এইটা একটা বিশাল
ব্যাপার। আমার মনে হয় যদিও আসাম ইউনিভার্সিটি বর্তমানে আসাম ইউনিভার্সিটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি একসঙ্গে কাজ করছেন শোনবিল এর উন্নয়নের জন্য, এখানকার প্রান্তিক মানুষদের জীবিকা উন্নততর করার জন্য, এই দিকটায় যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য কয়েক বছরের মধ্যেই আমার মনে হয় শোনবিল উৎসব উইল বিকাম এ হিউজ প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আসাম ইউনিভার্সিটি এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্থ। उत्सव का दूसरा संस्करण हम लोग यहाँ पर कर रहे हैं। सोनबील से मेरा रिश्ता इट वाज लव एट फर्स्ट साइट। व्हेन आई केम टू सोनबील इट वाज फुल ऑफ वाटर, पूरा पानी से भरा हुआ था और हमने बोटिंग करी यहाँ पर और पूरे 1-1.5 घंटा हम लेक में रहे एंड वी वर रियली एनमर्ड विद द ब्यूटी ऑफ दिस प्लेस। इतना सुंदर ये सोनबील है। बस वहीं से हमारा संबंध शुरू हुआ और धीरे धीरे जैसे हमने यहाँ को जानने का प्रयास किया और उत्सुकता बढ़ी। मुझे बहुत ही खुशी है कि जितना ये प्राकृतिक सौंदर्य से भरा क्षेत्र है उतना ही यहाँ पर सांस्कृतिक समृद्धता भी है। Culturally also this place is very rich and we are going to showcase that one today to our guests। और शिक्षा के क्षेत्र में भी सोनबील के जितने भी गांव हैं मुझे पता लगा कि बहुत अच्छा कर रहे हैं और सामाजिक और आर्थिक रूप से भी ये क्षेत्र आगे बढ़ रहा है। ये खुशी का विषय है। বরাক উপত্যকার প্রয়াত কবি সুধীর সেনের লেখা একটি অমূল্য গ্রন্থ পুনঃপ্রকাশ করলেন কবি সুধীর সেনের পৌত্রী অমৃতা সেন। গত 4 ফেব্রুয়ারি মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্থ বইটির আবরণ উন্মোচন করেন। প্রারম্ভিক বক্তব্যে বইয়ের মুদ্রক অরিজিৎ আদিত্য বললেন, হয়েছিল অজিত কুমার ভট্টাচার্য প্রতিযোগিতা, সেখানে এই বইটি পুরস্কৃত প্রথম পুরস্কার পায় এবং আপনারা বুঝতেই পারছেন তখনও মেঘালয় হয়নি, মানে পুরো মেঘালয় নিয়ে যে ছিল যেটা আমাদের আসাম, সেখানে আমাদের এটা প্রথম পুরস্কার পেয়েছিল। এখানের যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 71 উনি বইটি লিখেছেন এবং যে ধরনের বিস্তৃত গবেষণা রয়েছে তাতে তিনি 3 থেকে 4 বছর নিশ্চয়ই সময় লেগেছে। মানে একদম লেট 60s উনি বইটার কাজে হাত দিয়েছিলেন, সেটা এটা পড়লেই বোঝা যায়। এবং একটা জিনিস তখন বুঝতে হবে আমাদের যে আসামের বাঙালিদের অবদান বলছেন তিনি, এবং সেটা তিনি শুরু করেছেন চৈতন্যদেব থেকে। এবং এই জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই কারণেই, কারণ আমরা যারা আসামের বাঙালি বা নর্থ ইস্টের বাঙালি, আমরা সবসময় একটা শেকড়ের একটা সংকটে ভুগি। এটা আমাদের নিয়তি যে আমরা সবসময় দেশভাগের শিকার আমরা। ফলে আসাম বলতে সুধীরবাবু কি বলেছিলেন সেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে। এবং উনি একদম শুরুতে, আমি যে জন্য বইটা প্রথম খুলে রেখেছি, সেটা উনি একটা প্রস্তাবনা লিখেছেন, সেখানে আমি কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। কেন বইটি গুরুত্বপূর্ণ তাহলেই আপনারা বুঝতে পারবেন। বাংলা সাহিত্যে আসামের বাঙালিদের অবদান সম্পর্কে আলোচনার ভূমিকা পড়বে আসাম শব্দটির ভৌগোলিক অভিধা স্পষ্ট করে রাখা একান্ত প্রয়োজন। বর্তমান আসাম রাজ্যটি ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা ও পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত। প্রকৃতপক্ষে প্রাক স্বাধীনতা যুগের বৃহত্তর আসামের রাষ্ট্রনৈতিক বিপর্যয়জনিত একটি খণ্ডিত রূপই উত্তর স্বাধীনতা যুগের বর্তমান আসাম রাজ্য। গ্রন্থটির আলোচক অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বললেন, যদি আমরা চিন্তা করি, মানে হিন্দুস্তান পাকিস্তান হয়নি, দেশভাগ হয়নি, তাহলে তোমার পূর্বপুরুষের বাড়ি ঢাকা দক্ষিণ বলেছো বলে, হ্যাঁ,
চৈতন্যের বাড়িটা কোথায়? পূর্বপুরুষের ঢাকা দক্ষিণ। তাহলে আমি চৈতন্যকে বাদ দেবো কেন? আর বাংলা সাহিত্যের ইতিহাস কি চৈতন্যদেবকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচিত হতে পারে? আর আমি তো পেয়ে যাচ্ছি আমার লিগেসিকে। আমি শব্দটা লিগেসি বললাম। আমাদের বরাক উপত্যকা বা উত্তর পূর্ব ভারতে বাঙালিদের যে আত্মসংকট, কি আমার পরিচয় মা, তাতে কিন্তু এই গ্রন্থটি একটি লিগেসিও অভিজ্ঞানপত্র আমাদের প্রত্যেকের কাছে। মানে আজকেও অরিজিৎ পাঠিয়েছিলেন, আমি বারবার দেখছিলাম নাড়িয়ে, আমি ফ্ল্যাশব্যাকে আমার ওই প্রথম যৌবনে ফিরে যাচ্ছিলাম। মনে হচ্ছিল তখনই মনে হলো যে এটা আমাদের আজকের চেয়ে আত্ম অভিজ্ঞানের অনেকের মনোভাব থেকে যে আত্ম অভিজ্ঞানের সূত্র সন্ধান, তাতে কিন্তু এটা আমাদের কাছে শুধু গবেষণার আকর গ্রন্থ তো বটেই, সেই সঙ্গে আমাদের পরিচয়ের অভিজ্ঞানপত্রও বটে। তখন আর আমাকে শঙ্খ ঘোষের কি আমার পরিচয় মা বলতে হয় না। গবেষণার আকর গ্রন্থ কেন বললাম? আমি দায়িত্ব নিয়ে বলছি, তখন পর্যন্ত গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো রিসার্চ পেপার হয়নি, কোনো থিসিস হয়নি। এখন কি হয়েছে? এখনো হয়নি। আসামের বাংলা সাহিত্যে আসামের বাঙালিদের অবদান নিয়ে গৌহাটি বিশ্ববিদ্যালয় তখন হয়নি, আজকেও হয়নি। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বাংলা সাহিত্যে আসামের বাঙালিদের অবদান নিয়ে এই শিরোনামে কোনো কাজ হয়নি, কিন্তু ঘুরিয়ে আমাদের কিন্তু কাজ হয়েছে, কাজ হয়েই চলেছে। আমি পুরো নামের তালিকা দিতে পারব। শুধু বরাক উপত্যকার গল্পকারেরা নয়, প্রায় প্রতিষ্ঠিত কোনো গল্পকার বাকি নেই। দুর্বাস এখানে যদি মিথ্যা বলি তারা ধরবে যে কোনো গল্পকার বাকি নেই, প্রথিতযশা ঔপন্যাসিকেরাও বাকি নেই। অনুরূপাদি থেকে শুরু করে মানে রামকুমার নন্দী মজুমদার থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রীরা গবেষণা করেছে, আমার সহকর্মীরা করিয়েছেন। সেক্ষেত্রে আমি বলছি যে 1971 কজনের পিএইচডি ডিগ্রি ছিল? বিশাল পণ্ডিত, প্রচণ্ড পড়া। কবি শঙ্খ ঘোষেরও তো পিএইচডি ডিগ্রি ছিল না, তাতে কি আসে যায়? পিএইচডি তো একটা সার্টিফিকেট মাত্র। আমার ডিসি কলেজে যে গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়ালস ছিলেন আমরা যখন পড়ি, শ্যামলীদিরা যখন পড়েন। উন্মোচক উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্ত। Speak in Bangla, otherwise I would have loved to speak Bangla, but unfortunately my grip over language is little poor, and I thought when I came to Silchar I was very optimistic that within 1 year I'll be able to learn Bangla, but somehow this heavy engagements, due to heavy engagements I could not devote much time to learn Bangla, so I apologize for not speaking in Bangla today. I'm so happy to have come here. I have been to this auditorium before also, and occasion was more or less the same, vimochan of literary work of people of Barak Valley. And today also I feel very privileged to be here in your midst, and when we are here this book of Sudhir Senji is released today. It's really amazing. I've completed 4 years in Barak Valley, and I just cannot express how enamored I feel with the culture of this valley. রবিবার হাইলাকান্দি রবীন্দ্রমেলা মঞ্চে সন্তোষ কুমার রায়ের স্মারক বক্তৃতা অনুষ্ঠানে নীড়ের অনন্ত সন্ধানে জীবনানন্দ দাশ ও শক্তিপদ ব্রহ্মচারী বিষয়ে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দীপেন্দু দাস। তিনি বলেন, প্রতিটা যে আমাদের জীবনের অঙ্গ, সেই জীবনের অঙ্গের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে সাহিত্য জড়িয়ে আছে। আমাদের জীবনের যত শিক্ষা, যত জ্ঞান, তার সঙ্গে সাহিত্য জড়িয়ে আছে। কেন বলছি কথাটা? কারণ আমি যদি সাইকোলজি না জানি আমি সাহিত্যের ভালো ছাত্র হতে পারবো না। আমি ইকোনমিক্স, আমি সোশিয়াল সায়েন্স, আমি যদি বিজ্ঞান এগুলো না জানি, কারণ এর প্রত্যেকটার প্রভাব পড়েছে সাহিত্যের মধ্যে। শান্তনুবাবু হয়তোবা ভাবছেন যে আমি এনাকে বললাম নীড়ের সন্ধানে জীবনানন্দ এবং শক্তিপদ বলতে, উনি কি নিয়ে শুরু করলেন? আমি শুরু করলাম এই জন্য, একটা আসার সময় আমার মনে হলো এই কথাগুলো বলি, যে আমরা মাঝে মধ্যেই ভাবি
আমি আপনাদের একদম জানা এবং পরিচিত জায়গা থেকে দুটো কথা খালি বলছি, যে যারা বড় ধরনের সাহিত্যিক, যারা বড় মাপের সাহিত্যিক, তারা শুধু এই ধরনের ভাষা বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই এরকম সাহিত্য রচনা করেনি না। যেমন একটা গান আপনারা সবাই জানেন, যেটা রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী যখন ডান্ডি মার্চে গেছিলেন তার আগে, যখন একটা সময়ে মহাত্মা গান্ধী অত্যন্ত একাকী হয়ে পড়েছিলেন, অর্থাৎ তার অহিংস আন্দোলনকে বিভিন্নভাবে এখানের মধ্যে অনেকেরই সাপোর্ট ছিল না, তিনি একদম একা। কারণ এটা এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল ইন্ডিয়াতে, ভারতবর্ষে অহিংস আন্দোলন। সেখানে গান্ধীজি একা পড়ে গেলেন। রবীন্দ্রনাথ কি করলেন, তিনি একটা গান লিখলেন এবং এই গানটা আপনারা সবাই জানেন। এই গানটা অমিতাভ বচ্চন হিন্দিতে গেয়ে সবাইকে তিনি সেটাকে পপুলার করে দিয়েছিলেন। এই গানটা আপনাদের জানা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আপনারা সবাই জানেন না। এই গানটা লাইনটা কি, আমি অত্যন্ত বাজে গান গাই, সুতরাং কিন্তু একটু আমার মনে হচ্ছে আমি যদি এই গানটা যদি একটু আপনাদের সুরের কথাটা বলি, তাহলে সুরটা এখানে জরুরি। এই গানটা কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই কথাটা হলো, এই সুরটা কোত্থেকে এসছে, রবীন্দ্রনাথ এই যে গানটা, এই গানটা সুরটা তিনি কোত্থেকে নিলেন আপনারা অনেকে জানেন। এই গানটা তিনি একটা লোকগীতি থেকে নিয়েছেন। লোকগীতিটা কি, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। শ্রীভূমি জেলা সদর শহরে শুরু হলো লোকমঞ্চের দুদিনব্যাপী 10ম দ্বিবার্ষিক সম্মেলন। নানা কার্যসূচির মধ্য দিয়ে সীমান্ত শহরের বিবেকানন্দ কলেজ অব এডুকেশন এবং বিপিন পাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য জগতের বরেণ্য ব্যক্তিদের নামে প্রত্যেকটি মঞ্চ উৎসর্গ করা হয়। প্রয়াত লোকসঙ্গীত শিল্পী রঞ্জিত কুমার পুরকায়স্থ স্মৃতি মুক্তমঞ্চে উদ্বোধন করে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী বলেন, সঙ্গীতের নবমণ্ডলের উজ্জ্বল জ্যোতিষ্ক এতদ অঞ্চলে রঞ্জিত পুরকায়স্থের নামাঙ্কিত মঞ্চটি আলোকিত করা হলো মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ভাবছিলাম যে ভদ্রলোক দীর্ঘদিন এই সঙ্গীত জগৎকে, বিশেষ করে লোকসঙ্গীতের জগৎকে আলোকিত করেছেন, সুরারিত করেছেন, ঝঙ্কৃত করেছেন তার গান দিয়ে, আমরা সবাই আজকে তার নামাঙ্কিত মঞ্চকে আলোকিত করার জন্য মঙ্গল প্রদীপ প্রজ্বলন করলাম। এটা আমাদের অতীব সৌভাগ্য। আর দুর্ভাগ্য হলো তাকে আমাদের মধ্যে আর এখন আমরা পাবো না। এটা জাগতিক নিয়মে রঞ্জিত পুরকায়স্থ প্রায় 90 বৎসর বয়সে তিনি ইহলীলা সম্বরণ করেছেন। আমাদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, খুব ভালোবাসতাম তাকে, শ্রদ্ধা করতাম। সেই দেখা হয়, এখানে মঞ্জু শ্রী চক্রবর্তী আছে, আমাদের মনে হয় ওই আমাদের চরবাজারের যে ক্লাবটা, সেই ক্লাবের নামটা কি, সন্তানের সঙ্গে একটা অনুষ্ঠান, আমিও গিয়েছিলাম, ওনাকে পেলাম, ওটাই তার সঙ্গে আমার শেষ দেখা। বলছিলেন আজকাল আর তেমন গাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে সেই অঙ্গনেও তিনি গান পরিবেশন করেছেন। একটু আগে কুশল বলেছেন একটা কথা কি জানেন, দীর্ঘ 12 বৎসর তিনি এমন এক সিদ্ধ পুরুষের সঙ্গ করেছেন, অখণ্ড মণ্ডলেশ্বর স্বরূপানন্দ পরমহংসদেব। তার কৃপাতে তিনি তার অনেক গান তিনি সুরারোপিত করেছেন, পরিবেশন করেছেন, এবং পরবর্তী জীবনে তার কৃপাতেই তিনি এই গানের জগতে এত প্রসিদ্ধ হয়েছিলেন। এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি গুরু কৃপা না থাকলে এ জাতীয় ঘটনা হয় না। এবং তিনি শুধু যে লোকসঙ্গীতের ছিলেন এমন কথা নয়, শ্যামা সঙ্গীত তো খুব ভালো গাইতেন। আমাদের
শিলচরের আকাশবাণী বলুন, দূরদর্শন বলুন, এমনকি ত্রিপুরার আকাশবাণীতেও তিনি নিয়মিত শিল্পী ছিলেন। বিপিন পাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে লোকশিল্পী ধীরেন্দ্রলাল রায় স্মৃতি মঞ্চের উন্মোচন করে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী বললেন, আমি যে খুব একটা পড়াশোনা করেছি তাই না, তা নয়, কিন্তু একজন কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উনার যে বিখ্যাত গ্রন্থ কবি, আমার মনে হয় এই কবি উপন্যাসটা লোক সংস্কৃতির উপরই এটা বুনিয়াদ। রাঢ় অঞ্চলের, বীরভূম এবং বর্ধমান অঞ্চলের ওইখানকার যে অন্তেজ শ্রেণীর মানুষ, ডুম, সাঁওতাল, এদের মধ্যে যে প্রচলিত সংস্কৃতি, এই প্রচলিত সংস্কৃতি জনসাধারণে উনি প্রকাশ করেছেন এবং অন্তজ শ্রেণীর সাহিত্য মানে শোষণ, নিষ্পেষণ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলার সংস্কৃতি তো বটেই। তার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার কবি যে উপন্যাস, এই উপন্যাসে এই সংস্কৃতির মধ্যে যে রোমান্টিকতা, ভালোবাসা, প্রেম ইত্যাদিরও একটা ছাপ রেখে গেছে। কাজেই আমার মনে পড়ে আমি যখন ছোটবেলায় বলতে ক্লাস 10 কিংবা 11-এ যখন এই বইটা পড়ি, আমি জানি না আজকে কি হবে, আমার চেতনা কি হবে, আমার অনুভূতি কি হবে, আমার অনুভব কি হবে, কিন্তু তখন মনে ছিল আমার এই কবি উপন্যাসটা পড়ার পর ঝরঝর করে আমার চোখ দিয়ে জল পড়ছিল। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের মানুষদের সংস্কৃতি, মানুষের বেদনা, মানুষের রোমান্টিকতা এমনভাবে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন যে প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় প্রত্যেকটা পাঠকের মনে এই উপন্যাস পড়লে তার দাগ কাটবে। আজকে এই লোক সংস্কৃতি অনেকে বলে বিলুপ্ত, কিন্তু না, লোক সংস্কৃতি বিলুপ্ত হতে পারে না। লোক সংস্কৃতির কয়েকটা অংশ অভ্যাসের, অনভ্যাসের ফলে হয়তো বিলুপ্ত হতে পারে, কিন্তু লোক সংস্কৃতি অ্যাজ সাচ বিলুপ্ত হতে পারে না। কারণ লোক সংস্কৃতি হচ্ছে প্রত্যেকটা সংস্কৃতির, পৃথিবীর প্রত্যেক সংস্কৃতির ভিত্তি। কাজেই লোক সংস্কৃতি যদি বিলুপ্ত হয়ে যায়, মানব জাতিও কিন্তু বিলুপ্ত হতে পারে। কাজেই আমাদের যে ভিত্তি, আমাদের যে অরিজিন, আমাদের যে মূল, আমাদের যে যাকে আঁকড়ে আমরা বেঁচে থাকবো, এটাই হচ্ছে লোক সংস্কৃতি। এই লোক সংস্কৃতির আয়োজন আপনারা করেছেন ধীরেন্দ্রলাল রায় মহাশয়ের নামে, যিনি একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। এই মঞ্চ আমি উদ্বোধন করার আমাকে যে সুযোগ দিলেন, আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনারা এই লোক সংস্কৃতি যারা আয়োজন করেছেন, আয়োজকরা, আপনারা যে এই লোক সংস্কৃতির প্রতি আপনাদের দায়বদ্ধতা দেখাতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ লোক সংস্কৃতি হচ্ছে সমস্ত পৃথিবীর আপামর জনসাধারণের সংস্কৃতি। শ্রোতা বন্ধুরা, এখন যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলেন অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।